অবশেষে নায়রা পানুর সাথে থাকতে রাজি হয়ে গেল। হ্যাঁ, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি মৌ হাজির হয়ে গেছি বরণের আপডেট নিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে রুদ্রিক চলে এসেছে স্নান করে, আর তখনই রাজ ঘরে ঢুকে তিথির আলমারি থেকে রীতিমতো সমস্ত কিছু ফেলে দিচ্ছে। আর এইদিকে তিথি রুদ্রিককে ব্রেকফাস্ট করার জন্য ডাকে, আর রুদ্রিক ঘরের মধ্যে এসে দেখে চারিদিকে সব কিছু ছড়ানো, রীতিমতো এলোমেলো হয়ে রয়েছে। এমনকি অনেক ডকুমেন্টস আছে যেগুলো পুরোপুরি ঘর থেকে আলমারি থেকে মিসিং হয়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে যে পানু মন্ত্র পড়তে থাকে, আর তখন নায়রা চলে এসেছে। নায়রা বলছে, এই যে পানু। তখন পানু মন্ত্র পড়েই যাচ্ছে। নায়রা বলছে, আরে এই যে পানু, অনেকক্ষণ ধরে আপনাকে ডাকছি। পানু বলছে, কি হয়েছে দেবী, বলুন বলুন, কি ব্যাপার। তখন নায়রা বলছে যে এই যে আপনার সমস্ত জিনিস আমি লিস্ট করে মিলিয়ে দিয়ে তারপরে এই ঘর থেকে যাব, না হলে তো বলবেন যে আমি আপনার জিনিস নিয়ে চলে গেছি। তাই জন্যই আর কি সমস্ত হিসাব বুঝিয়ে দিতে এসেছি। এই যে দেখুন, আপনার এই যে বলেছিলেন তো বালিশ নাকি নতুন, ইস তেল চিপচিপে কীরকম বালিশ। তারপরে এই যে আপনি যেই শাড়িগুলো দিয়েছিলেন, আপনি যেই ব্লাউজগুলো দিয়েছেন, সবটাই আলমারিতে তোলা আছে। পানু বলছে, দেবী আমি আমি ব্লাউজ নিয়ে কী করবো। নায়রা বলছে, সেটা তো আমি জানি না, কিন্তু আপনি যত্ন সহকারে রেখে দিন, বুঝেছেন। আপনি কিন্তু এরকম আমাকে বলবেন না পরে যে আমি আপনার জিনিসগুলো নিয়ে চলে গেছি। আর এই যে 50 টাকা ধরুন। এরপর পানু জিজ্ঞেস করছে, দেবী এই মুদ্রা কিসের। তখন নায়রা বলছে, আপনি আমাকে বাজার করতে দিয়েছিলেন, সবজি বাজার, সেটা করে এই টাকাটা ফিরেছিল, ধরুন এই টাকাটা। তখন পানু সেই টাকাটা নিয়ে নিচ্ছে। নায়রা বলছে, তাহলে সব কিছুই কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিয়ে গেলাম, এরপর বলবেন না যে আমি আপনার জিনিস নিয়ে চলে গেছি। আর কটা দিন পরেই আপনাকে আমার লয়ার মিউচুয়াল ডিভোর্সের জন্য সমস্ত কিছু বলবে, আপনি কিন্তু অবশ্যই সাইনটা করে নেবেন। আর তারপর থেকে আপনার রাস্তা আর আমার রাস্তা আলাদা হয়ে যাবে। আপনাকে আর জাস্ট সহ্য করা যাচ্ছে না। আপনি কোনোদিনও কারোর সাথে সংসার করতে পারবেন না, আমার সাথে পারেননি, আর কারোর সাথেই পারবেন না। এরপর পানু বলছে, আরে দেবী আপনি কুপিত হবেন না, একদম কুপিত হবেন না, আপনি একটু একটু দাঁড়ান দাঁড়ান, অত তাড়াহুড়ো করবেন না। নায়রা বলছে, কেন দাঁড়াবো কেন, আপনার সমস্ত হিসাব তো আমি বুঝিয়ে দিয়ে গেছি, আমার তো আর দাঁড়ানোর কোনো কথাই নেই। তখন পানু বলছে, কে বলেছে নেই, অবশ্যই আছে, আপনি আমার কথাটা ভালো করে শুনুন দেবী। বলছিলাম কি, এটা তো পৌষ মাস। তখন নায়রা বলছে, হ্যাঁ আপনার পৌষ মাস আর আমার সর্বনাশ। তখন পানু বলছে, না না দেবী, আমি এরকমটা বলতে চাইনি, আসলে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে পৌষ মাসে তো গৃহপালিত পশুরাও ঘর থেকে যায় না, আর আপনি তো গৃহপালিত বউ। তখন নায়রা বলছে, হ্যাঁ গৃহপালিত বউ। তখন পানু বলছে, হ্যাঁ না মানে আপনি তো এই বাড়ির বউ, আপনি যদি পৌষ মাসে চলে যান এই বাড়ি ছেড়ে, তাহলে বাড়ির মালিকের অকল্যাণ হবে। আপনি এই পৌষ মাসের কয়েকটা দিন দয়া করে যদি থেকে যান। নায়রা বলছে, পৌষ মাসের দোহাই দিয়ে আমাকে এই বাড়িতে রেখে দিতে চাইছেন, কি মানুষ রে মাইরি। তখন বলছে পানু, হ্যাঁ দেবী, এখন যদি আপনি চলে যান গৃহের মালিকের অকল্যাণ হবে, তাই বলছে আপনি যাবেন না। তখন দেখা যাচ্ছে যে নায়রা বলছে, কেন যাব না। পানু বলছে, কেন, আপনি তো গৃহপালিত বউ, থুড়ি আপনি তো এই বাড়ির বউ। তখন নায়রা বলছে, থুড়ি, এটা তো আপনার ভাষা না, আপনি তো এই ভাষায় কথা বললেন না। কি ব্যাপার পানু, আমার আমার না আপনাকে দেখে না কেমন সন্দেহ হয়, কেমন যেন মাঝে মধ্যে মনে হয় আপনি যেন ছদ্মবেশ নিয়ে আছেন। তখন পানু কিছুটা ভয় পেয়ে যায়। নায়রা বলছে, শুধুমাত্র পৌষ মাসের জন্য যাব না তাই তো, ঠিক আছে ঠিক আছে, আমি এই কটা দিন না হয় থেকেই যাব, যেদিন মাঘ মাসের 1 তারিখ পড়বে সেদিনে আমি চলে যাব, ঠিক আছে। তখন পানু বলছে, হ্যাঁ দেবী, তখন আপনি চলে যাবেন, আর আমিও আপনাকে আটকাবো না, আপনার দিক ওইদিকে, আমার দিক এইদিকে। এরপর পানু এই কটা দিন থাকতে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে যে বাড়িতে তিথির আলমারি থেকে সমস্ত কিছু মিসিং হয়ে গেছে। আর তখন বলছে পৃথা ব্যানার্জি, তোমার এত বড় সাহস, তুমি বাড়ির লোককে সন্দেহ করছো, তোমার সাহস এত বেড়ে গেছে তিথি। পৃথা ব্যানার্জি খুব বকাবকি করতে থাকে। এদিকে কেকা বলছে যে, এই যে তিথি, তুমি নিজেকে কি ভাবো, ওই তো একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছো, হ্যাঁ তুমি কি ভাবছো আমরা তোমার আলমারিতে গিয়ে সমস্ত কিছু চুরি করেছি, তুমি আমাদের এই বদনামটা দিলে তিথি। অথচ তিথি কিছুই বলছে না, তিথি পুরোপুরি চুপ করে রয়েছে। তখন সবাই মিলে রীতিমতো তিথিকে ধরেছে। আর কেকা বলছে, তুমি আমাদের অ্যাকিউজ করছো, এত বড় ক্ষমতা, এই সবটাই হয়েছে মেশোর জন্য।
মেশো তোমাকে এত বেশি করে তোল্লাই দিয়ে দিয়েছে না, যে তোমাকে এখন নামানোটা খুব কষ্ট হয়ে গেছে। তুমি এখন যা ইচ্ছা তাই শুরু করেছো। এরপর রুদ্রিক বলছে, আরে কি হচ্ছেটা কি? রিমঝিমদি বলছে, মা তুমি তিথিকে এরকমভাবে বলো না, তিথি কিন্তু আমাদেরকে কাউকেই কিছু বলেনি। এই ভাই তুই চুপ করে আছিস কেন? তুই তো ঘরে গিয়ে দেখেছিস, বল। রুদ্রিক বলছে, বলার সুযোগটাই তো দিচ্ছে না, সবাই মিলে রীতিমতো তিথিকে চেপে ধরেছে। মম তুমি আমার কথাটা শোনো, তুমি কেন এত চটে যাচ্ছ বলো তো? এরপর পৃথা ব্যানার্জি বলছে, সব দোষ তুমি আমাকে দিয়ে দিলে বেটা, তোমার বউয়ের কোনো দোষ নেই তাই তো? তখন রুদ্রিক বলছে, তিথি কোনো দোষ করেনি মম, তিথি কোনো দোষ করতেই পারে না, তুমি তো আমার কথাটাই শুনছো না। এর মধ্যেই চলে এসেছে সৌপ্তিক ব্যানার্জি। সৌপ্তিক ব্যানার্জি বলছে, ও আর কি কথা শুনবে? হ্যাঁ, ও আর কি কথা শুনবে? ওর জন্যই তো কোম্পানিটা এবার ডুবতে বসেছে। তখন পৃথা ব্যানার্জি বলছে, মানে কি হয়েছে সৌপ্তিক? সৌপ্তিক ব্যানার্জি বলছেন, বৌদি, ব্যাঙ্গালোরের এক ক্লায়েন্ট আছে, তারা বিভিন্ন দেশে শ্রীলঙ্কাতে আমাদের প্রোডাক্ট সেল করবে, আর তারা সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে, কিন্তু এই তিথি কোনো একটা গণ্ডগোল করেছে, তাদের কাছে কিন্তু মাল পৌঁছায়নি। আমার কাছে খবর আছে, এত মাল ফ্যাক্টরি থেকে তো বেরোবে ঠিকই, কিন্তু ওরা যদি এখন না নেয় তাহলে এতগুলো মাল, এতগুলো টাকা সব কোথায় যাবে? কি তিথি, তুমি কিছু বলছো না কেন? তিথি বলছে, আপনি আমার খুড়শ্বশুর হন, আপনি ভদ্রভাবে কথা বলুন। শক্তি ব্যানার্জি বলছে, কিসের ভদ্র? তোমার সাথে কোনো ভদ্রতা আমার জানা নেই, তুমি যেভাবে আমাদের কোম্পানিটাকে সব বিপদের দিকে ঠেলে দিচ্ছ, তাই তোমার সাথে আমার কোনো কথা নেই, বুঝেছ? তিথি বলছে, না, আমি আপনাদের কোম্পানিকে ফেলে দিচ্ছি না বিপদে, বরং বিপদে পড়া কোম্পানিকে বাঁচাচ্ছি। শক্তিক বলছে, কি আমাদের কোম্পানি বিপদে পড়ে রয়েছে? পৃথা ব্যানার্জি বলছে, যত নষ্টের গোড়া হলো এই তিথি যবে থেকে বিজনেসে ঢুকেছে, বিজনেসটা সব তবে থেকেই খারাপ হতে শুরু করেছে। সৌনিতাকে জোর করে বিয়ে দিয়ে দিল, সৌনিতা এখন বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এখন তিথি সমস্ত বিজনেসটা লুটে পুটে নেওয়ার চেষ্টা করছে। রুদ্রিক বলছে, মম তুমি আমার বউকে এভাবে অপমান করতে পারো না, তিথি এই বাড়ির নতুন বউ, তিথি আমার জন্য অনেক কিছু করেছে। কেকা বলছে, হ্যাঁ রে রুদ্রিক, এটা তুই একদম ঠিক কথা বলেছিস, তিথি সবটাই তোর জন্য করেছে, আমাদের জন্য না। এর মধ্যেই দেখা যাচ্ছে কাকুলি, কোহেলি, রূপসা তিনজনা মিলে পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর তখন দেখা যাচ্ছে যে তিথি বলছে, তোমরা এখন কোথায় যাচ্ছ? তখন ওরা বলছে, উইন্টার পার্টিতে। পৃথা ব্যানার্জি বলছে, এই বাড়ির কোর্টটি আমি এখনও দাঁড়িয়ে আছি, ওরা তোমাকে কৈফিয়ত দেবে কেন? হ্যাঁ, তিথি বলছে, দিতে হবে। আপনাদের বাড়ির মেয়েরা রাত বিরেতে পার্টি করে, আর তাদের বয়ফ্রেন্ডরা গাড়ি থেকে নামিয়ে দিয়ে যায়। দুদিনের আনন্দের জন্য এরকম করাটা ঠিক না, আমি বলছি, এরকম করে কোনো জীবন চলতে পারে না। শক্তি ব্যানার্জি বলছে, এই শোনো, তুমি না বেশি জ্ঞান দিও না, বুঝেছো? আমাদের বাড়ির স্ট্যাটাস এটাই, আমাদের বাড়ির মেয়েরা এরকমটাই করে। তিথি আর কিছুই বলছে না, পুরোপুরি চুপ হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পানু বলছে, দেবী আপনাকে আজকে এতটা খুশি খুশি লাগছে, কি ব্যাপার? নায়রা বলছে যে, আমি সারা জীবনে এমন একটা হাজব্যান্ড এসেছি যে আমাকে ভালোবাসবে, যে আমাকে বুঝবে, হতে পারে সে গরিব, তাতে আমার কোনো আপত্তি নেই। নায়রা চায় শুধু একটু ভালোবাসা, পানু কি তাকে দিতে পারবে সেই ভালোবাসা? তোমাদের কি মনে হচ্ছে কমেন্টসে জানিয়ে দিও।